নমস্কার, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান বাংলার মাটি বাংলার কৃষি। এই অনুষ্ঠানে মূলত আমরা কৃষিকাজ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তুলে ধরি। আর এই সময় অর্থাৎ এখন আমন মরশুম চলছে, খারিফ মরশুম। বর্ষাকালীন চাষ বলতে আমরা বুঝি আমন ধানের চাষকে। আমন ধানের এলাকা অনেক বেশি এবং চাষি বন্ধুরা অনেক বেশি জায়গা জুড়ে এই আমন ধানের চাষ করে থাকে। আগে যারা জলদি জাতের ধান রোয়ার কাজ করেছিলেন, রোয়ার কাজ তো সম্পন্ন হয়েছে, এখন পাশ কাটি ছাড়ার সময় এসেছে। ঠিক এই সময় থেকে যদি চাষি বন্ধুরা ঠিক মতো পরিচর্যা করেন তাহলে কিন্তু তারা ফলন অনেকটাই বেশি পেতে পারেন। অর্থাৎ শস্যকে ঠিক সুরক্ষা করতে হবে এবং ফলনকে সঠিকভাবে ঘরে তুলতে হবে, সেই জন্যই শস্য সুরক্ষা করতে হবে। তাই আজকের আমাদের আলোচনার বিষয় আমন ধানের সুসংগত শস্য সুরক্ষা। আর এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন দুজন বিশেষজ্ঞ। আসুন পরিচয় করে দিই। আমার একেবারেই পাশে রয়েছেন ডানদিকে অসীম মিদ্দা। নমস্কার অসীম বাবু। নমস্কার। সহ কৃষি অধিকর্তা পান্ডুয়া, হুগলি। আর আমার বাঁ পাশেই রয়েছেন পুলক কুমার দে। নমস্কার পুলক বাবু। সহ কৃষি অধিকর্তা আরামবাগ, হুগলি। আর দর্শক বন্ধুরা, আপনারা রয়েছেন আমাদের সঙ্গে। আজকের আলোচনা সংক্রান্ত বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সরাসরি আমাদেরকে ফোন করতে পারেন। ফোন নাম্বার টিভির পর্দা দেওয়া আছে, তাহলে আপনারা ফোন করতে থাকুন আর আমরা আলোচনা শুরু করে দিই সরাসরি। প্রথমে আমি পুলকবাবু আপনার কাছে জেনে নিই, আমন ধানের যদি এই সময় তো মাঠে অনেকটাই পরিণত, অর্থাৎ পাশ কাটি ছাড়ার সময় হয়েছে, এই সময় থেকে চাষি বন্ধুরা শস্য সুরক্ষা কিভাবে করবেন বা শস্য সুরক্ষার ব্যাপারটা কি যদি একটু বুঝিয়ে বলেন। হ্যাঁ, ফসলে দেখুন রোগ পোকা লাগবেই, কিন্তু ধান গাছের এখন পাশ কাটি ছাড়ার সময় আমন ধানে, সুতরাং রোগ পোকার আক্রমণটাও এই সময় বেশি হবে। কিন্তু আমাদের সবসময় দেখতে হবে যাতে এই রোগ পোকা আক্রমণের মাত্রাটা অর্থনৈতিক ক্ষতির চরম সীমাটা অতিক্রম না করে। সেই জন্য কী করতে হবে, জমিতে ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে। যদি দক্ষিণ পূর্ব থেকে উত্তর পশ্চিম কোণে জমিতে যাওয়া যায়, যদি সম্ভব হয় ভালো, না হলে আলের চারপাশে ঘুরে দেখতে হবে সেখানে রোগ কত শতাংশ জমিতে ধানে রোগ লেগেছে বা কত পোকা লেগেছে একটা একটা গুছিতে। যদি সেইটা বন্ধু পোকা বা শত্রু পোকা আছে কিনা সেটাও দেখতে হবে। প্রথমে যদি সেটার মাত্রা বেশি থাকে, রোগের মাত্রা, সেক্ষেত্রে আমরা প্রথমে যান্ত্রিক পদ্ধতি বা যেটা জৈবিক পদ্ধতি, সেগুলো পদ্ধতি ব্যবহার করা যেতে পারে। তাতেও যদি কাজ না দেয় তাহলে আমরা রাসায়নিক পদ্ধতিতে যাব। যান্ত্রিক পদ্ধতির মধ্যে যদি দু চারটে গাছে অল্প আক্রান্ত হয়, সেক্ষেত্রে ডিমের গাদা বা ওই পোকাটাকে ফিজিক্যালি আমরা তুলে ওটাকে নষ্ট করে দিতে পারি। বা পরিষ্কার পরিচ্ছন্ন চাষবাস করা দরকার, জমির চারপাশে আল পরিষ্কার রাখা দরকার। এছাড়া ফেরোমন ফাঁদ এবং আলোক ফাঁদ সেগুলো ব্যবহার করা যেতে পারে। তাতেও যদি কাজ না হয় তাহলে শেষের দিকে আমরা একদম লাস্টে রাসায়নিক ওষুধ বা কীটনাশক আমরা ব্যবহার করব। বেশ, আচ্ছা অসীমবাবু, আপনি একটু বলুন যে এই যে খারিফ খন্দে আমন ধানের মূলত কোন কোন শত্রু পোকা বা এর রোগ কি আক্রমণ ঘটে এবং তার প্রতিকার কি করবেন চাষি বন্ধুরা? নমস্কার। আজকের আলোচনা খুবই প্রাসঙ্গিক, যেটা হচ্ছে সুসংহত শস্য সুরক্ষা আমন ধানের ক্ষেত্রে। আপনারা জানেন যে আমাদের পশ্চিমবাংলায় যে ম্যাক্সিমাম ধান চাষটা হয়ে থাকে সেটা কিন্তু আমাদের এই খরিফ মরশুমের আমন থেকেই আসে। যদিও আমাদের বোরো, আউশ, আমন তিনটে সিজনেই ধানের চাষ হয়ে থাকে, কিন্তু আমাদের যেহেতু এলাকাটা আমাদের এই সময় বেশি হয়ে থাকে, সেই জন্য সিংহভাগ উৎপাদনটা কিন্তু আমাদের আমন থেকেই আসে। সেই জন্য কৃষক বন্ধুদের কিন্তু প্রথম থেকেই সচেতন হতে হবে সুসংহত উপায়ে এই শস্যটাকে রক্ষা করার জন্য, যাতে তারা কাঙ্ক্ষিত ফলন পান। সাধারণভাবে আমাদের আমন ধানে যে সমস্ত পোকা, মানে বিশেষত যেগুলোকে আমরা কীটশত্রু বলে থাকি, এবং কিছু রোগ জীবাণু রয়েছে এবং আগাছা রয়েছে, এরাই কিন্তু ম্যাক্সিমাম ক্ষতিটা করে থাকে। সেই জন্য কৃষক বন্ধুদের প্রথম থেকেই যে সমস্ত রোগ জীবাণু, আগাছা এবং কীটশত্রুগুলো আসছে সেগুলোকে নিয়ন্ত্রণের ব্যবস্থাটা করতে হবে। পুলকবাবু আগেই আলোচনা করেছেন যে সুসংহত বিষয়টা কি। সুসংহত বিষয়টা হলো কি, যান্ত্রিক পদ্ধতি, পরিচর্যাগত পদ্ধতি, জৈবিক পদ্ধতি এবং শেষ অস্ত্র হিসেবে রাসায়নিক পদ্ধতি, যখন কিনা অর্থনৈতিক চরম সীমা, যেটাকে আমরা ইকোনমিক থ্রেশহোল্ড লেভেল আমরা বলি বা ইকোনমিক ইনজুরি লেভেল, এই বিষয় দুটোকে পর্যালোচনা করে কিন্তু কৃষক বন্ধুদের সিদ্ধান্ত নেওয়া উচিত। না হলে অহেতুক আমাদের কৃষি বাস্তুতন্ত্রে অনেকটা কৃষি রাসায়নিক যে সমস্ত উপাদানগুলো সেগুলো চলে যাবে। তো এই প্রেক্ষিতে কীটশত্রু হিসেবে প্রধানত যেগুলোর আক্রমণ দেখতে পাওয়া যায় সেগুলো হচ্ছে মাজরা পোকা একটা আছে, আর একটা বাদামি শোষক পোকা, যেটা একটা মারাত্মক ক্ষতি করে।
তাছাড়াও আরও কতকগুলো পোকা রয়েছে, ভেপু পোকা রয়েছে, যেটা কৃষক বন্ধুরা পেঁয়াজ কলি অনেক সময় দেখেন যে পাশ কাঠিটা অনেকটা পেঁয়াজের কলির মতো হয়ে গেছে। এবং আরও যে সমস্ত পোকাগুলো রয়েছে সেগুলো হচ্ছে শ্যামা পোকা, এবং আসতে শুরু করবে শ্যামা পোকা, তারা টুংরো যে রোগটা হয় তার বাহক পোকা হিসেবে কাজ করে। এবং তার সত্ত্বেও ইদানিংকালে দেখা যাচ্ছে কি কিছু মাকড় ধানে কিন্তু যখন ড্রাই স্পেল থাকছে, অর্থাৎ বৃষ্টিবিহীন সময়টা, হিউমিডিটি বেশি থাকছে, আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকছে এবং সেখানে প্রচুর একটা গরম থাকছে, সেই অবস্থায় কিন্তু মাকড়েরও একটা উপদ্রব দেখা যাচ্ছে। এবং কৃষক বন্ধুরা হয়তো আইসোলেটেডভাবে বিভিন্ন খন্দে একটা জিনিস তারা দেখছেন ইদানিংকালে, মিলিবাগ অর্থাৎ দোয়ে পোকারও কিন্তু আক্রমণটা দেখতে পাওয়া যাচ্ছে। তো এই পোকাগুলোই প্রধানত বেশি ক্ষতি করবে এবং এগুলোর প্রতি নজর দিতে হবে। এবং আরও যে সমস্ত কীটশত্রুগুলো আছে সেগুলোও কিন্তু আমাদের মাঠে ঘুরে আমাদের অ্যাগ্রো ইকোসিস্টেম অ্যানালাইসিসের কথা যেটা পুলকবাবু বললেন, অর্থাৎ কৃষি বাস্তুতন্ত্রের পর্যালোচনা, মাঠে ঘোরাঘুরি করে কোন পোকা আসছে এগুলোও আমাদের নজর রাখতে হবে। এবং তার সাথে যে রোগগুলো আছে, রোগ জীবাণু, বিশেষত আমাদের ঝলসা রোগ রয়েছে যেটা ব্লাস্ট বলে থাকেন কৃষক বন্ধুরা, বাদামি ছোপ, ব্রাউন স্পট যেটা আছে, এবং ব্যাকটেরিয়াজনিত পাতা ধসা রয়েছে, এবং সিড ব্লাইট রয়েছে যেটা খোলা ধসা, এবং তাছাড়াও আরও একটা রোগ রয়েছে যেটা ব্যাকানে ডিসিজ বলা হয়। হয়তো কৃষক বন্ধুরা এটা অনেকটা বুঝতে পারেন না, যে কিছু কিছু পাশকাঠি ওনারা দেখতে পাবেন যে যেগুলো অ্যাবনর্মাল টাইপের হয়ে গেছে, যে খুব লম্বা হয়ে গেছে, সেগুলো থেকে পরে শীষ আসছে না বা দানা হচ্ছে না, এই সমস্ত সমস্যাগুলো কিন্তু দেখতে পাওয়া যায়। এবং তাছাড়াও আরেকটা বিষয় যেটা ফসলের শত্রু হিসেবে কাজ করছে সেটা হচ্ছে আগাছা, বিভিন্ন রকমের আগাছার উপদ্রবও কিন্তু দেখতে পাওয়া যায়। এবং কৃষক বন্ধুদের এই সমস্ত আগাছাগুলো নিয়ন্ত্রণের উপর যথেষ্ট জোর দিতে হবে, কারণ এরা অনেক সময় কোলাটারাল হোস্ট অর্থাৎ আশ্রয়দাতা, বিভিন্ন রোগ পোকার আশ্রয়দাতা হিসেবে কিন্তু এরা কাজ করে, যার জন্য আগাছা নিয়ন্ত্রণটাও কিন্তু সুসংহত উপায়ে আমাদের ফসলকে রক্ষা করতে গেলে খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, আগাছার কথা যখন এলো তখন আপনি বলুন যে আগাছা তো ধরুন গাছটাতে অনেকটাই পরিণত, সেই ক্ষেত্রে মাঠে যখন আগাছা হয়ে থাকবে সেগুলোকে কি করে পরিষ্কার করবেন? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কারণ আমি আগেই আলোচনা করছিলাম যে আগাছার ক্ষতিটা হয়তো কৃষক বন্ধুরা প্রত্যক্ষভাবে উপলব্ধি করতে পারেন না, কারণ যেরকম তারা কীটশত্রু দেখতে পান বা কিছু হয়তো রোগ হয়েছে তার একটা সিমটম তারা দেখতে পান, কিন্তু আগাছার যে ক্ষতিটা কিন্তু অনেকটা আমাদের চোখের আড়ালেই সেটা হয়ে থাকে। যে তারা আমাদের বিভিন্ন রকম যে সমস্ত খাবারগুলো দিচ্ছি বিশেষত সেই খাবারগুলোতে ভাগ বসাচ্ছে, ফসলের সাথে তারা প্রতিযোগিতা করছে, এবং তার সাথে সাথে বেশ কিছু পোকা মানে যেগুলো কীটশত্রু এবং বেশ কিছু রোগ তাদের কিন্তু আশ্রয়দাতা হিসেবে কাজ করছে। কারণ এই আগাছা যেগুলো রয়েছে, আগাছার মাধ্যমেই কিন্তু বিভিন্ন রোগ জীবাণুর সংক্রমণটা কিন্তু হয়। এবং ইদানিংকালে কৃষক বন্ধুরা আরেকটা জিনিস দেখবেন যে একসময় দেখা যেত যে পার্থেনিয়াম আগাছা একটা রোড সাইডে আগাছা ছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে তারা প্রায় কৃষকের মাঠে চলে আসছে, বিভিন্ন মানে যে আলগুলো রয়েছে সেই জায়গাও কিন্তু তারা চলে আসছে। এবং বিশেষত এই আগাছা যদি আমরা নিয়ন্ত্রণ করতে না পারি তাহলে কিন্তু ফসলের একটা ক্ষতিরও সম্ভাবনা রয়েছে। এবং আগাছা সাধারণভাবে ধানের ক্ষেত্রে কৃষক বন্ধুরা 3 রকমের আগাছা দেখতে পাবেন। একটা হচ্ছে ঘাস জাতীয় আগাছা, আরেকটা হচ্ছে মুথা জাতীয় আগাছা, আরেকটা হচ্ছে চওড়া পাতা জাতীয় আগাছা। ঘাস জাতীয় যে সমস্ত শ্যামা ঘাস থেকে শুরু করে আরও যে সমস্ত আগাছাগুলো রয়েছে সেই আগাছাগুলো তো আমরা দেখতেই পাই। এবং তাছাড়া মুথা জাতীয় মানে সাইপেরাসের অনেকগুলো প্রজাতি রয়েছে। এবং চওড়া পাতার যে সমস্ত আগাছা রয়েছে কৃষক বন্ধুরা দেখে থাকেন যে বন লবঙ্গ, তারপরে তারা শুষ্নি জাতীয় বেশ কিছু আগাছা দেখতে পান। আচ্ছা, আরেকটা আগাছা দেখতে গাছের গোড়াকে একেবারে শ্যাওলা বা সবুজ হয়ে আছে, সেটা আপনি ঠিক কথাই বলেছেন যে বিশেষত নিচু জমিতে কৃষক বন্ধুরা অনেক সময় ঝাঁঝি বলে থাকেন, এই আগাছাগুলোরও কিন্তু উপদ্রব দেখতে পাওয়া যায়। তাই এই আগাছাগুলোকে নিয়ন্ত্রণের জন্য কৃষক বন্ধুদের প্রথম থেকে একটু সচেতন হতে হবে। বিভিন্ন পদ্ধতিতে কিন্তু কৃষক বন্ধুরা এই সিজনে ধান চাষ করে থাকেন। কিছু হচ্ছে ডাইরেক্ট সিডেড রাইস করেন, অর্থাৎ সরাসরি বুনন ধান যেটা বলেন। আবার অনেকে হচ্ছে কি বীজতলা তৈরি করেন, বীজতলা তৈরি করার পর সেটা মূল জমিতে রোপণ করেন। এই বিভিন্ন রকমের ধান চাষের পদ্ধতি কিন্তু আমাদের পশ্চিমবাংলায় এবং সারা ভারতবর্ষে প্রচলিত আছে। আচ্ছা, এগুলো তো এখন তো হাত নিড়ানি ছাড়া তুলার উপর আছে কি? আছে, কারণ আমাদের যে আলোচনাটা আজকে সুসংহত শস্য সুরক্ষা, সেখানে সুসংহত পদ্ধতিতে শুধুমাত্র যে আমরা মেকানিক্যাল কন্ট্রোল করব তা নয়, মানে যান্ত্রিক পদ্ধতি করব বা শুধুমাত্র পরিচর্যাগত পদ্ধতি বা শুধুমাত্র জৈবিক পদ্ধতি তা নয়, আমরা সামগ্রিকভাবে সুসংহত উপায়ে যান্ত্রিক পদ্ধতি, জৈবিক পদ্ধতি, পরিচর্যাগত পদ্ধতি, এবং যখন আমরা এই প্রযুক্তিগুলো অবলম্বন করে আমরা আগাছা নিয়ন্ত্রণ করতে পারবো না তখন কিন্তু আমাদের আগাছা নাশকের দিকে যেতে হবে। তো আমরা কিন্তু শুধুমাত্র যে কৃষি শ্রমিক দিয়েই আগাছাটাকে নিয়ন্ত্রণ করতে পারবো এমন নয়। এখন অনেক রকম যান্ত্রিক পদ্ধতিতে আমাদের অনেক নিড়ানির যন্ত্র রয়েছে, কোনো উইডার রয়েছে, প্যাডি উইডার রয়েছে, রোটারি উইডার রয়েছে, যেগুলো কিন্তু কৃষক বন্ধুরা
ধানের মানে জমিতে কিন্তু তারা এগুলো দিয়ে আগাছা নিয়ন্ত্রণ করতে পারেন। তারপর তো রাসায়নিক পদ্ধতি রয়েছে, এটা আমরা পরবর্তীকালে আলোচনা করব। আচ্ছা পুলকবাবু, যদিও অসীমবাবু অনেকটাই বলেছেন যে এই ছাড়া আরো কোনো গুরুত্বপূর্ণ পোকা আছে কি বা তারা খুব ক্ষতি করে ধানের? এই সময় যে পাশকাঠি ছাড়ছে এই সময় প্রধান যে পোকা আক্রমণ করে, মাজরা পোকা তো আছেই, এছাড়া পামড়ি পোকা রয়েছে, বাদামি শোষক পোকাটা, বাদামি শোষক পোকা এই সময় খুব আক্রমণ করে। আমি প্রথমে মাজরাটা একটু বলে নিই, কারণ এই সময় অনেক জমিতেই মাজরা পোকা দেখতে পাওয়া যাচ্ছে। তারা হচ্ছে মূল জমির যে সমস্ত মূল গাছের মূল পাশকাঠিটা নরম অংশটা খাচ্ছে, পূর্ণাঙ্গ পোকাটা খাওয়ার ফলে কি হচ্ছে, তাদের প্রধান যে পাশকাঠিটা সেটা শুকিয়ে যাচ্ছে, ওপর থেকে টানলে সেটা সহজেই চলে আসে, এটাকে বলে ডেড হার্ট। আবার যখন ধানের শীষ বেরোবে তখনও ওরা ওই জায়গায় আক্রমণ করে ধানের শীষের গোড়াতে, তার ফলে ধানের শীষটা চ্যাফি হয় বা পুষ্ট হয় না, দানা সেটাও টানলে চিটে হয়ে যায়, সেটাও টানলে সরাসরি ওপরে উঠে আসে। এটা মাজরা পোকা, মানে বোঝা যায় যে এটা মাজরা পোকার আক্রমণের জন্য হচ্ছে। এবার এই মাজরা পোকার আক্রমণের জন্য আমাদের যেমন প্রচুর রাসায়নিক ওষুধ আছে, কিন্তু কিছু জৈবিক পদ্ধতিও আছে। যেমন আপনার ট্রাইকোগ্রামা জাপনিকাম নামে এক ধরনের পাওয়া যায়, সেটা হচ্ছে জৈব, সেটা হচ্ছে স্ট্যাবলারে করে যদি আমি ধানের পাতায় ওটা ছিটিয়ে দিই, তাহলে সেই ট্রাইকোগ্রামা জাপনিকামের যে ডিমটা, সেই ডিম থেকে পোকা বের হয়ে তারা কিন্তু মাজরা পোকার ডিমকে ধ্বংস করে। এছাড়া আমরা বাদামি শোষক পোকার ক্ষেত্রে যেটা বলবো, বাদামি শোষক পোকা ওরা গুচ্ছে একবারে এক একটা গুছিতে 20টা 30টা করে লেগে যায়। যদি দেখা যায় যে পরপর 15টা গাছের, পরপর 3টে গাছের, 15টা গাছের মধ্যে 3টে গাছে যদি 10টার বেশি পোকা লাগে, সে সময় কিন্তু আমাদের রাসায়নিক ওষুধ দিতেই হবে। রাসায়নিক ওষুধ ছাড়া সে সময় আর কোনো উপায় নেই, কারণ এরা হচ্ছে গাছের গোড়া থেকে রস শুষে খেয়ে নেয় এবং গাছ শিকড় থেকে যে খাবার খায় সেটা পাতায় পৌঁছায় না, তার ফলে সেটা শুকিয়ে যায় এবং গোটা জমিটা চাকচাক হয়ে গেছে বলে মনে হয় বসে যায় ওই জায়গাটা। সেক্ষেত্রে আমরা রাসায়নিক ওষুধ ওখানে দিতে পারি। বাজারে অনেক ভালো ভালো এখন রাসায়নিক ওষুধ এসছে এই সময়ে, ডাইনেটোফুরান প্লাস হচ্ছে পাইমেট্রোজিন। আচ্ছা, এগুলো কি দানা জাতীয় ওষুধ? দানাদার ওষুধ? এটা হচ্ছে লিকুইড ওষুধ আছে এবং কিছু আছে পাউডার। এই সময় দানাদার ওষুধও কিছু স্প্রে করা, মানে আমরা দানাদার ওষুধ স্প্রে করা হয় না, ওটা হচ্ছে মূল জমিতে যখন বীজতলা থাকে সেই সময় দেওয়া হয়। এবং কিছু চাপানের সাথে কৃষকরা কিছু দানাদার কীটনাশক, যেমন হচ্ছে কার্টাভ হাইড্রোক্লোরাইড 4G দানা একর প্রতি যদি 10 কেজি তারা দেয়, সেক্ষেত্রে মাজরা পোকা, আপনার বাদামি শোষক পোকা, বিভিন্ন পোকাই এটা দমন হয়। এছাড়া অ্যাসিফেট যেটার ওষুধ রয়েছে, খুব ভালো ওষুধ অ্যাসিফেট ইমিডাক্লোপিড, এই ওষুধ দিলেও আপনার বাদামি শোষক পোকা এবং ধানের মাজরা পোকার সেটাও আপনার দমন হয়। এছাড়া যদি লং লাস্টিং, যে অনেক দিন ধরে বাদামি শোষক পোকা লাগবে না বা কম লাগবে, আমাদের ক্ষতি হবে না, সেই জন্য একটা ভালো ওষুধ বাজারে বেরিয়েছে টাইফ্লু মেজোপাইরিন। সেটা যদি আমরা 15 লিটারের জলের ট্যাঙ্কিতে আমরা যদি 8.5 ml করে দিই, মানে প্রতি লিটার জলে পায় 0.5 ml, সেটা স্প্রে করলে কিন্তু পায় 25 থেকে 30 দিন। এই সময় বাদামি শোষক পোকা মেইনলি আক্রমণ করে এই টাইমটা, শীষ বেরোনোর আগে। এই টাইমটা কিন্তু অনেকটা বাদামি শোষকের পোকার হাত থেকে এই ওষুধটা অনেকটা রক্ষা দেয়। আচ্ছা, আমাদের মনে হয় একজন দর্শক বন্ধু ফোনে আছেন, জেনে নি কে আছেন। নমস্কার। হ্যালো হ্যালো, নমস্কার। নমস্কার, বলুন। আমি শঙ্কর পাল, কাঁথি, পূর্ব মেদিনীপুর দারুয়া থেকে বলছি। বলুন আপনার প্রশ্ন, বলুন কি জানতে চাইছেন। বলছি স্যার, বহু টাকা পয়সা খরচা করে এই তো ধান রোপণ করলাম, প্রচন্ড ভাবে কই ফুল, কই ফুল গোটা ভরে গেছে, হাজার হাজার টাকা খরচা করে করেছি। আর ঘোড়া লেজ, মানে ওই যে শ্যাওলা টাইপের, পুরো একদম ধান গাছের চারপাশ হেঁটে গেছে, একদম মানে ধান গাছকে খেয়ে ফেলেছে যেন। সে যে সার মেরেছিলাম সে সার একদম পুরা খেয়ে শেষ করে দিয়েছে। আর কই ফুল পুরো সাদা হয়ে গেছে। বেশ, আপনি শুনতে থাকুন। তাকে পরিত্রাণের উপায় কি স্যার? আপনি আমাদের সঙ্গে থাকুন, আলোচনা থাকুন এবং শুনতে থাকুন, নিশ্চয়ই উত্তর পাবেন। হ্যাঁ, অসীম বাবু, আমাদের দর্শক বন্ধুর প্রশ্নটা শুনলেন যে ওনার কি করবেন এই অবস্থাতে। উনি যেটা বলছেন সেটা হচ্ছে কোনো আগাছার কথা বলছেন মনে হয়, আর কোনো পোকার কথা উনি বলছেন কিনা সেটা কিছু বুঝতে পারা গেল না। তো বিষয়টা হচ্ছে কি, আমরা আলোচনা করব, আমাদের আলোচনা কন্টিনিউ চলতে থাকবে যে বিভিন্ন পোকার ক্ষেত্রে আমরা কি পরিচর্যাগত বিষয়গুলো নেব এবং বিভিন্ন যদি আমাদের পোকা ছাড়াও আমাদের যদি রোগ থাকে বা আগাছা থাকে। এই প্রসঙ্গে একটু বলুন যে রোগ, মূলত আমরা পোকা নিয়ে তো অনেকটাই জানতে পেরেছি, কিন্তু এবার রোগের ক্ষেত্রে কি কি রোগ আছে এবং তার প্রতিকার কি আছে যদি বলেন। আমরা সাধারণভাবে আমাদের কীটশত্রু নিয়ে একটু আলোচনা হলো। এখন আমাদের যে সমস্ত রোগগুলো লাগে সেটা একটা হচ্ছে
ব্লাস্ট, যেটা কৃষক বন্ধুরা ঝলসা রোগ বলে থাকেন, আরেকটা হচ্ছে ব্রাউন স্পট অর্থাৎ বাদামি দাগ, আরেকটা হচ্ছে সিড ব্লাইট কৃষক বন্ধুরা যেটা খোলা ধসা বলে থাকেন, আরেকটা খুব গুরুত্বপূর্ণ রোগ বর্তমান আবহাওয়ার সাথে সামঞ্জস্য রেখে বাড়ছে, সেটা হচ্ছে ব্যাকটেরিয়াল লিভ ব্লাইট অর্থাৎ ব্যাকটেরিয়া জনিত পাতা ধসা। এবং তার ছাড়াও আরও আমাদের নকল ভূষা একটা রোগ থাকে, সেটা হচ্ছে আমরা ফলস স্মার্ট বলি, কৃষকরা এটাকে অনেক সময় লক্ষ্মী রোগ বা লক্ষ্মীর গু বলে থাকেন আর কি, কালো কালো, হ্যাঁ কালো কালো যেটা হয়ে থাকে আর কি। তাছাড়াও আরও কিছু ব্যাকটেরিয়াল লিপস্ট্রিক আছে, এইরকম অনেকগুলো কিন্তু রোগ রয়েছে। আমি আগেও আলোচনা করছিলাম একটা বেকানেড রোগ আছে একটা, যেটা হচ্ছে যে গাছের যে পাশকাঠিগুলো সেগুলো হয়তো লম্বা হয়ে যাচ্ছে, সেগুলো কৃষক বন্ধুরা বুঝতে পারছেন না এবং সেখান থেকে কোনো রকম শীষ আসছে না। তো এই রোগগুলো কিন্তু বর্তমান পর্যায়ে বিশেষত আমন ধানের ক্ষেত্রে খুব ক্ষতিকারক, এবং এগুলোকে যদি আমরা ঠিকভাবে পরিচর্যা বা সুসংহত উপায়ে নিয়ন্ত্রণ না করতে পারি তাহলে কিন্তু ফলন হ্রাস হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এবং ইতিমধ্যে আমাদের একজন দর্শক বন্ধু আছেন, জেনে নিকে আছেন। নমস্কার। হ্যালো, ফোনে কে আছেন বন্ধু? হ্যাঁ নমস্কার, বলুন কি জানতে চাইছেন? বলছি আমার বাড়ি ধনিসা, চাকদা ধনিসা। আচ্ছা বলুন, আপনি কি জানতে চাইছেন বলুন। এখন আমি বিঘের জমিতে মিনিকেট বীজ ডাল লাগাইছি, বলে মিনিকেট, আচ্ছা বলুন। ধান কিন্তু সুফলা হয়ে গেছে, মানে ধান ফুটোটা ফুলে বেরিয়ে গেছে। এখন পাখি এত পরিমাণে পাখি নামতেছে, এই দেশে ওর দুধ চুষে খেয়ে যাচ্ছে, পাখি খেয়ে যাচ্ছে। আচ্ছা বলুন কি সমস্যা এবার, কি এখন এর কোনো বিধি ব্যবস্থা আছে আপনাদের কাছে, উপায় আছে? বেশ ঠিক আছে। আমি আজকে না পারে সারা জমিতে ওই প্লাস্টিক বোতল বাঁধেছি। ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আলোচনা আমাদের সঙ্গে থাকুন। অসীমবাবু, আচ্ছা এই যে আমন ধানের শত্রু নিয়ন্ত্রণ করার জন্য আর কি কি উপায় আছে? আমাদের আমন ধানে যেটা আমি রোগ নিয়ে আলোচনা করছিলাম, রোগের ক্ষেত্রে তিনটে বিষয়। একটা হচ্ছে পরিচর্যাগত পদ্ধতি, এখানেও কিন্তু আমরা জৈবিক পদ্ধতি অবলম্বন করতে পারি এবং এই সব পদ্ধতিগুলোকে সমন্বিতভাবে ব্যবহার করে যদি আমরা নিয়ন্ত্রণ ব্যবস্থা না পাই সেক্ষেত্রে কিন্তু আমাদের রাসায়নিক পদ্ধতির উপর নির্ভরশীল হতে হবে। আমাদের সাধারণভাবে যে সমস্ত রোগগুলো আমি আলোচনা করলাম এগুলোর যদি কিভাবে আক্রমণ হয় ফসলে, বিশেষত ধানের ক্ষেত্রে আমরা বুঝে নিতে পারি তাহলে কিন্তু আমাদের নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করতে অনেকটা সুবিধে হবে। যেমন আমরা যে ঝলসার কথা বলছিলাম বা ব্রাউন স্পট বাদামি দাগের কথা যেটা বলছিলাম, এই রোগগুলো যদি আমরা দেখি, আমরা ধানের পাতাতে ঝলসার ক্ষেত্রে আমরা দেখব স্পিন্ডিল আকারে মাকুর মতো বা চোখের মতো কতগুলো দাগ স্টার্ট হয়। তারপর হচ্ছে বাদামি যেটা ব্রাউন স্পট, সেখানে কিন্তু ছোট ছোট স্পট হয়, মানে চুঙে চুঙে গেছে। হ্যাঁ, এবং পরবর্তীকালে দেখা যায় যে যখন এই দাগগুলো একসাথে মিশে যায় তখন মনে হবে যেন পাতাটা পুরো জ্বলে গেছে, মানে ঝলসে গেছে। এই কারণেই কৃষক বন্ধুরা এটা ঝলসা বলেন। এটা একটা ছত্রাকের জন্য হয়ে থাকে। ব্রাউন স্পট যেটা বাদামি যেটা ছোপ ছোপ দাগ, সেটাও কিন্তু ছত্রাকের জন্য হয়ে থাকে। তো এগুলো অনেক সময় দেখা যায় বীজবাহিত, আবার অনেক সময় দেখা যায় যে বীজ ছাড়াও যে গাছের যে স্টাবেল যেটা আমরা বলে থাকি আর কি, সেটা হয়তো সেখানেও কিন্তু আমাদের এদের যে রোগ জীবাণু এটা থেকে যায় এবং সেক্ষেত্রে কিন্তু আমাদের বীজ শোধন থেকে আমাদের পরিচর্যাটা আমাদের শুরু করতে হবে। কারণ অনেক সময় আমরা বলি যে আমাদের পরিচর্যাগত পদ্ধতির মধ্যে অনেক সময় আমরা যে জাত নির্বাচনের বিষয়টা, যে রেজিস্ট্যান্ট জাত, অনেক সময় দেখা যায় যে রেজিস্ট্যান্ট জাত আমরা নির্বাচন করলেও সেটা যে সবসময় ওই রোগের এগেনস্টে রেজিস্ট্যান্ট থাকবে এমন কোনো ব্যাপার নেই। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের বীজ শোধন দিয়ে যদি আমরা স্টার্ট করি আমাদের কিন্তু এই সুসংহত উপায়ে আমাদের ফসলটাকে রক্ষা করা অনেকটা কিন্তু সুবিধা হবে। তো সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে বীজ শোধন, আমরা সাধারণভাবে ট্রাইসাইক্লাজোল জাতীয় যে সমস্ত ছত্রাকনাশক রয়েছে সেগুলো দিয়ে আমরা 2 গ্রাম প্রতি কেজি বীজ আমরা শোধন করতে পারি। তাছাড়াও আমাদের কিছু জৈব যেটা রয়েছে ব্যাসিলাস সাবটিলিস দিয়েও কিন্তু আমরা 10 গ্রাম প্রতি কেজি বীজ আমরা শোধন করে নিতে পারি। এবং তারপর আমাদের আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে সুসংহত সার ব্যবহারের বিষয়টা। কারণ ম্যাক্সিমাম যে সমস্ত রোগগুলো রয়েছে এগুলো কিন্তু ছড়ায় অতিরিক্ত যদি নাইট্রোজেনের আধিক্য দেখতে পাওয়া যায়। যে কৃষক বন্ধুরা অনেক সময় দেখতে পাওয়া যায় যে প্রচুর পরিমাণে রাসায়নিক সার দেন এবং সেখানে নাইট্রোজেনের আধিক্য দেখতে পাওয়া যায়। তো সেক্ষেত্রে নাইট্রোজেন সারটাকে কিন্তু চাপান হিসেবে স্প্লিট ডোজে ব্যবহার করতে হবে এবং তার সাথে সাথে যেগুলো স্লো রিলিজ নাইট্রোজেন আমরা বলি, যে নিমকোটেড ইউরিয়া, যেখান থেকে কি নাইট্রোজেনটা আস্তে আস্তে বেরোচ্ছে, মাটিতে রিলিজ হচ্ছে, তাহলে কি হবে, তাহলে কিন্তু এতটা গাছ সাকুলেন্স হবে না, খুব নরম হবে না, সেক্ষেত্রে কিন্তু আক্রমণের তীব্রতা কিন্তু অনেকটা কমবে। এবং তারপর আমাদের তার লক্ষণ দেখে আমাদেরকে সেইভাবে কিন্তু
রাসায়নিক ব্যবহারের কথা চিন্তা করতে হবে। বিশেষত ঝলসার ক্ষেত্রে আমরা টাইসাইক্লাজোল যেটা বললাম এটা আমরা ব্যবহার করতে পারি। তাছাড়া এখন কিন্তু স্ট্রবিলিউরিন প্লাস টেবুকোনাজোল, এর কিন্তু যেমন অ্যাজক্সিস্ট্রবিনের সাথে ডাইফেনকোনাজোল, এই কম্বিনেশনও কিন্তু আমরা ব্যবহার করতে পারি। আমরা সঠিকভাবে যদি আমরা স্প্রে করি তাহলে কিন্তু কৃষক বন্ধুরা অনেকটাই কিন্তু উপকার পাবে। আচ্ছা, পুলব, পুলব, আপনি একটু বলুন যে সুসংগত উপায় এই যে কীট শত্রু বা রোগের আক্রমণ তার থেকে কি করে রক্ষা পাবেন এবং তার জন্য কি ব্যবস্থা নিতে হবে? হ্যাঁ, এই কীট শত্রু, আচ্ছা, তার আগে একজন দর্শক বন্ধু একটু আগে ফোন করেছিলেন, জেনে নি কি আছে? নমস্কার। হ্যালো, বলুন। নমস্কার, বলুন কি জানতে চাইছেন, কোথা থেকে বলছেন? আমি বলছি স্যার, হলো কুমিল্লা ডিস্ট্রিক্টের হলদিবাড়ি ব্লক থেকে। হুগলি থেকে। আচ্ছা, বলুন আপনার প্রশ্ন বলুন। ধান খেতে পোকা লেগেছে, মাজরা পোকা। মাজরা পোকা কি ওষুধ দিলে এটা সমাধান হবে? হ্যাঁ, শুনতে থাকুন। আমাদের মাজরা পোকা নিয়ে অনেকটাই আলোচনা হয়েছে, যদিও মনে হয় আপনি বলছি আমি শুনুন। হ্যাঁ, মানে কৃষকদের 3টে জিনিস বলছি এই টাইমে যেটা মেন ক্ষতি হয়। একটা কৃষকের তো মাজরা পোকা নিয়ে কোশ্চেন করলে মাজরা পোকাটা বলতে হবে। মাজরা পোকার জন্য যদি আমরা দেখতে পাই যে প্রতিটা গুছিতে যদি একটা পূর্ণাঙ্গ পোকা থাকে বা যদি একটা ডিমের গাদা থাকে, তাহলে কিন্তু তখন আমার রাসায়নিক পদ্ধতি অবলম্বন করতে হবে। অনেক ভালো ভালো এখন ওষুধ পাওয়া যাচ্ছে। ফিপ্রোনিল প্রতি লিটার জলে 1 ml করে গুলে স্প্রে করলে ভালো কাজ দেবে। এছাড়া আপনার আরেকজন কৃষক প্রশ্ন করলেন যে জমিতে প্রচুর শ্যাওলা হচ্ছে, সেইটা কিভাবে কন্ট্রোল করবে। সেই শ্যাওলার ক্ষেত্রে যদি সে বিঘাপতি 2 কেজি তুঁতে সুতোর কাপড়ে যদি সেটা 4-5টা ভাগ করে 2 কেজি সুতে সেটা বেঁধে জমির বিভিন্ন জায়গায় রেখে দিলে সেটা আস্তে আস্তে গলে অনেক শ্যাওলাকে নষ্ট মেরে ফেলবে। এছাড়াও যদি কপার অক্সিক্লোরাইড, ব্লাইটক্স বা ব্লু কপার নামে যেটা পাওয়া যায়, সেইটাও যদি প্রতি লিটার জলে 4 ml করে স্প্রে করে তাহলে সেই শ্যাওলাটা সে দমন করতে পারবে। আর মাজরা পোকার দমনটা ওটা হয়ে গেল। আচ্ছা, তুঁতের কথা বললেন তো, তুঁতেটা কি পরিমাণে এবং কখন স্প্রে করবেন যদি একটু বলেন? না, তুঁতে স্প্রে করতে হবে। তুঁতে হচ্ছে প্রতি বিঘাতে 2 কেজি করে। আচ্ছা, একটা বিঘাতে 2 কেজি তুঁতে 4-5টা ভাগ করতে হবে। ভাগ করে সুতোর কাপড়ে বেঁধে সেটা জমির বিভিন্ন জায়গায় রাখতে হবে। সেটা জল পেলে গলে যাবে, গলে সেখান থেকে যে কপার এটা বেরোবে, তার ফলে ওই শ্যাওলাটা অনেকটা কন্ট্রোল হবে। এছাড়াও আমরা যদি সেটা সম্ভব না হয়, কপার অক্সিক্লোরাইড আছে, সেটা প্রতি লিটার জলে 4 গ্রাম যদি ভালো করে স্প্রে করে দেওয়া যায় ওই শ্যাওলার ওপর, তাহলে কিন্তু সেই শ্যাওলাটা অনেকটাই দমন হবে। আর মাজরা পোকার জন্য যে কৃষকটা বলছেন, মাজরা পোকার জন্য তো ওইটা আছেই। মাজরা পোকার জন্য এছাড়াও অনেক ভালো ভালো যে পদ্ধতি আছে মাজরা পোকা দমনের জন্য, শুধু রাসায়নিক ছাড়াও জৈবিক পদ্ধতি বা আপনার মেকানিক্যাল কিছু পদ্ধতি আছে। এবার রাসায়নিক পদ্ধতিতে কৃষকরা এখন সহজে স্প্রে করার সুবিধা, এবং কিছু কিছু ওষুধ আছে একবারে মাজরার সাথে বাদামি শোষক পোকা, পামড়ি পোকা, এগুলো সবকটাই দমন করে। তার ফলে সেটা পছন্দ করে যে সেই রকম স্প্রে করে যাতে তার ফসলটা বাঁচে এবং সেই ফলনটা যাতে কাঙ্ক্ষিত পায়। বেশ, অনেকটাই শুনলাম পুলবাবুর কাছে। এবারে অসীমবাবু আপনার কাছে যাই, যে সময় তো একেবারে শেষের পর্যায়ে চলে এসেছি আমরা। তো সুসংগত উপায় রোগ পোকার দমন আমরা শুনেছি, কিন্তু সুসংগত উপায়ে আগাছা দমন কিভাবে করবেন চাষি বন্ধুরা? এটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ একইভাবে আমরা তো আগেই বললাম যে আগাছা নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমরা যে সমস্ত প্যাডি উইডার বা কোনো উইডার বা রোটারি উইডার যেগুলো আছে সেগুলো দিয়ে কৃষক বন্ধুরা আগাছা নিয়ন্ত্রণ করতে পারেন। এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ যে বিষয়টা, যে সময়টা ফসলের সাথে আগাছার প্রতিযোগিতা বেশি হচ্ছে ওই সময়টা কিন্তু আমাদের আগাছা মুক্ত রাখতে হবে। এবং আগাছা যেহেতু অনেক কোলেটারেল হোস্ট হিসেবে কাজ করছে, আমি আগেই আলোচনা করলাম যে অনেক রোগ পোকা ওখান থেকে ছড়াচ্ছে। এবং আগেও এক কৃষক বন্ধু প্রশ্ন করেছিলেন যে নিচু জমিতে ঝাঁঝির একটা উপদ্রব দেখতে পাওয়া যাচ্ছে। তো এই বিষয়গুলো যদি আমরা পর্যালোচনার মধ্যে রাখি, আমাদের কিন্তু সুসংহত উপায়ে আগাছা নিয়ন্ত্রণের বিষয়টা খুব খেয়াল করতে হবে। এক্ষেত্রে আমি একটা কথা বলবো, যে সমস্ত বুনন ধান রয়েছে, বুনন ধানের ক্ষেত্রে আগাছার উপদ্রবটা প্রায় তার ফসলের সমস্ত চক্রেই দেখতে পাওয়া যায়। এবং আমরা যে রোয়া করি যে ধানটা, সেখানে প্রায় 15 থেকে 45 দিন রোয়া করার পর এই সময়টা যদি আমরা আগাছামুক্ত করতে পারি তাহলে কিন্তু আমাদের অনেকটাই সুবিধা হবে। তো এক্ষেত্রে আমাদের কৃষক বন্ধুদের যদি রাসায়নিক আগাছানাশকের উপর নির্ভর করতেই হয়, সেক্ষেত্রে কতকগুলো আগাছানাশক ওনারা চিন্তা করে রাখতে পারেন। খুব ভালো আগাছানাশক কতকগুলো রয়েছে, বেনসালফিউরন মিথাইল রয়েছে, বা আমাদের ক্লোরিমিউরন ইথাইল এবং মেটসালফিউরন মিথাইল রয়েছে। তাছাড়াও আমাদের যেগুলো চওড়া পাতার আগাছা, সেক্ষেত্রে কিন্তু 2,4-D ইথাইল এস্টার, এটা খুব ভালো কাজ করে। কৃষক বন্ধুরা
দিয়েও থাকেন, প্রচুর ব্যবহার করে থাকেন। তাছাড়া আমাদের প্রেটিলাক্লোর অনেকে ব্যবহার করে থাকেন। প্রেটিলাক্লোর অনেক সময় যে মাত্রাটা যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে দেখা যায় ফাইটোটক্সিসিটি হয়, কারণ গাছের হয়তো ক্ষতি হতে পারে, সেক্ষেত্রে তার সাথে সেপনার ওনারা ব্যবহার করতে পারেন। এগুলো যদি ব্যবহার করেন তাহলে অনেকটাই আগাছা থেকে মুক্তি পাবেন। কিন্তু কৃষক বন্ধুদের একটা কথা খেয়াল রাখতে হবে, আগাছা নিয়ন্ত্রণের ক্ষেত্রে সঠিক আগাছানাশক সঠিক সময়ে সঠিক মাত্রায় পরিচর্যা করতে হবে, জলের সাথে মিশিয়ে কিন্তু স্প্রে করতে হবে। হ্যাঁ, তাহলে দর্শক বন্ধুরা আপনারা শুনলেন যে আমাদের দুজন বিশেষজ্ঞ কিভাবে আপনার রোগ পোকা নিয়ন্ত্রণ করতে হবে এবং তার আগাছা দমন হলে কি করে আগাছা দমন করতে হবে, এইসব বিষয়গুলো যদি মাথায় রেখে আপনারা যদি আপনাদের জমির পরিচর্যা করেন। আর একটা কথা, আপনারা নিয়মিত কিন্তু মাঠ পরিদর্শন করতে আপনাদেরকে হবেই হবে। আর বিস্তারিত জানতে আপনাদের নিকটবর্তী যে সমস্ত ব্লকের কৃষি দপ্তর আছে সেখানে গিয়ে আপনারা কিন্তু যোগাযোগ করে পরামর্শ নিতে পারেন। আজকের সময় একেবারে নিয়ে ঘড়ির কাঁটা জানিয়ে দিয়েছে, আমাদের আলোচনা এখানেই শেষ করতে হবে। আলোচনা শেষ করি, আপনাদেরকে ধন্যবাদ, নমস্কার।